হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি ফয়সাল ইমরান বলছি আইসিটি চ্যালেঞ্জ থেকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি সম্পূর্ণভাবে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনারা আপনাদের HTML চ্যাপ্টার সম্পর্কে যত কনফিউশন ছিল সেগুলোকে দূর করতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এখান থেকে একটি নিউ ফোল্ডার ওপেন করে নিচ্ছি। ফোল্ডারটির নাম আমি দিয়ে নিচ্ছি ওয়েবসাইট। দেন আপনারা এখান থেকে একটি এডিটিং সফটওয়্যার ব্যবহার করবেন, নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করলে হবে। আমি এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ব্যবহার করছি। এরপর আপনি এখান থেকে যে ফাইল থেকে যে সেভ অ্যাজ অপশনে ক্লিক করবেন। আমরা যদি ডেস্কটপে একটি ফোল্ডার ওপেন করেছি, আমি সেই ডেস্কটপে যেয়ে সেখান থেকে ফোল্ডারটির মধ্যে প্রবেশ করলাম এবং এখন আমরা ফাইলের নামটি দিব। আমি ধরছি নিউ নামে একটি ফাইল এবং তার ফাইল এক্সটেনশন হবে .html। আমি এর আগেও টিউটোরিয়ালে বলেছিলাম যে .html এই অংশটা আপনার ফিক্স থাকতে হবে এবং আপনি সামনে যে নাম সেটাকে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এরপর আমরা এখান থেকে যে সেভ করে নিচ্ছি। এখন হচ্ছে আমার একটি ফাইল এখানে দেখতে পাচ্ছি যে নিউ ফোল্ডারের মধ্যে new.html নামে একটি ফাইল ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ফাইলটিকে রান করি, ওপেন করে ডাবল ক্লিক করে, তাহলে দেখা যাবে যে এটি একটি ব্রাউজার ওপেন হয়ে গেছে এবং ব্রাউজারের সবগুলো কন্টেন্ট খালি। কারণটি হচ্ছে আমি এখনো পর্যন্ত এখানে কোনো কিছু অ্যাড করিনি। সো আমি অ্যাড করার জন্য আমরা ট্যাগ ব্যবহার করব বিভিন্ন। যেহেতু কম্পিউটার রোবট, সো আমরা রোবটকে সবকিছু বুঝিয়ে দিতে হবে, তার জন্য আমরা ট্যাগ ব্যবহার করে সবকিছু বুঝিয়ে দিব। প্রথম ট্যাগটি হচ্ছে HTML। যেহেতু আমরা HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, সো আমরা প্রথম ট্যাগ হিসেবে HTML ট্যাগ ব্যবহার করে থাকি সবসময়। এখান থেকে আমি লিখে নিচ্ছি HTML স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ওকে, সো এই যে HTML ট্যাগ, এটি অ্যাকচুয়ালি কি ধরনের ট্যাগ? এটি তো অ্যাকচুয়ালি ডকুমেন্ট ট্যাগ, তাই না? যে আমি এই যে ফাইলটা ওপেন করলাম, এখানে আমরা সব লেখালেখির কাজ করবো, এটি একটি ডকুমেন্ট টাইপের ফাইল। সো এই জন্য আমরা প্রথমেই লিখি যে ডক টাইপ মিনস হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML, যে কম্পিউটারকে বা ব্রাউজারকে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এটি একটি ডক টাইপ, একটি ডকুমেন্ট টাইপ HTML বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই ডক টাইপ কথাটিকে ব্যবহার করে থাকি। দেন আমরা এর মধ্যে প্রথমে যে অংশটি ব্যবহার করবো সেটা হচ্ছে হেড। আমরা হেডের মধ্যে টাইটেল ব্যবহার করে থাকি। আমরা হেড নামে একটি স্টার্টিং এবং একটি ক্লোজিং ট্যাগ ব্যবহার করছি এবং আমরা একটি স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ ওপেন করলাম। এরপরে এর মধ্যে আমরা হেডের মধ্যে কি দেখতে চাই? হেডের মধ্যে সাপোজ আমি একটি টাইটেল রাখতে চাই। হেড কোন অংশটুকু? আমরা এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি যে হেড হচ্ছে এই অংশটুকু এবং টাইটেল থাকে হচ্ছে এখানে। ধরুন আমি আমার আইসিটি চ্যালেঞ্জে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার জন্য আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই। সেই ওয়েবসাইটের নাম হবে আইসিটি চ্যালেঞ্জ। সো আমি এখানে টাইটেলটি দিয়ে নিচ্ছি আইসিটি চ্যালেঞ্জ নামে, এখানে টাইটেল। আপনারা চাইলে একসাথে দুটি ইউজ করতে পারেন, স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ একবারে লিখে ইউজ করতে পারেন, অথবা আপনারা একটার পর একটা লিখতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা সুবিধা মতো লিখবেন। যেমন আমি দুইবারে তাড়াতাড়ি করে লেখার জন্য স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দুইটা একসাথে লিখে নিয়েছি। সো আমি এখান থেকে লিখছি আইসিটি চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমার টাইটেল হবে। ওকে, সো আমরা এখান থেকে যে ফাইলে যে আবার সেভ করে নিলাম। এখন যদি আমরা সেই ব্রাউজারটা ওপেন করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে টাইটেলটা চেঞ্জ হয়নি। এর কারণটি হচ্ছে আপনার রিফ্রেশ করতে হবে পেজটি। আপনারা চাইলে রিলোড করতে পারেন এই বাটনটি ক্লিক করে, বা এখানেও রয়েছে, অথবা কিবোর্ড থেকে F5 প্রেস করেও আপনারা রিলোড করতে পারেন। রিলোড করলে আমার এই চেঞ্জেসটুকু চলে আসবে। সো আমি রিলোড করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে আইসিটি চ্যালেঞ্জ এই লেখাটি চলে আসছে টাইটেলের জায়গায়। সো আমাদের প্রথম ধাপ শেষ। পরের ধাপ আমি চাচ্ছি যে এই জায়গাটাতে মাঝখানে আইসিটি চ্যালেঞ্জ নামে একটি লেখা আসবে। সো এটি হবে আমার ব্রাউজারের হেডিং। সো হেডিং ব্যবহার করার জন্য আমরা ব্রাউজারে ব্যবহার করে থাকি হেডিং 1 নামে একটি ট্যাগ। সেটি অবশ্য কোথায়? হেডের কাজ শেষ, এখন হচ্ছে আমরা বডির কাজ শুরু হবে। সো আমরা বডি ট্যাগ স্টার্ট করব এবং বডি ট্যাগটি ক্লোজ করব প্রথমে, এবং এই বডি ট্যাগের মাঝখানে আমরা যত কাজ রয়েছে সেগুলোকে করব। প্রথম কাজ হচ্ছে বডির মধ্যে আমি বললাম যে একটি H1 একটি হেডিং 1 নামে একটি ট্যাগ আমরা ব্যবহার করব, এবং সেই ট্যাগেরই আবার একটি ক্লোজিং ট্যাগ, সেটিও আমরা দিতে হবে যেন আমার ব্রাউজার সবকিছু ক্লিয়ারলি বুঝে। সো H1 এর মধ্যে আমরা নিচ্ছি আইসিটি চ্যালেঞ্জ এই নামটি, আইসিটি চ্যালেঞ্জ নামটি নিলাম। দেন এখন হচ্ছে আমি এটিকে ফাইলটিকে আবার সেভ করব। আপনারা চাইলে কিবোর্ড থেকে Ctrl+S চেপে সেভ করে নিতে পারেন। দেন আপনারা এখান থেকেও রান করতে পারেন, লঞ্চ ইন ফায়ারফক্স। আমরা এখান থেকে লঞ্চ করলাম, দেখলাম যে এখানে আইসিটি চ্যালেঞ্জ নামে একটি লেখা চলে আসছে। এরপরে এই লেখাটিকে আমি বলেছিলাম মাঝখানে নিতে হবে, তার জন্য আমরা একটি ট্যাগ ব্যবহার করব। এটা হচ্ছে সেন্টার ট্যাগ। সেন্টার ট্যাগটি আমি আগে আপনাদেরকে একটু লিখে দেখাই। সেন্টার ট্যাগেরও সেই একইভাবে একটি স্টার্টিং এবং একটি ক্লোজিং ট্যাগ রয়েছে। আমরা লিখলাম সেন্টার ট্যাগ। দেখুন
আমি এই অংশটিকে, এই হেডিংটিকে আমি নিতে চাই সেন্টারে। সো আমরা সেন্টারটাকে, যে প্রথম অংশ সেটাকে রাখবো হেডিং 1 এর আগে, এবং যে শেষ অংশ সেটাকে রাখবো হেডিং 1 এর একদম শেষে। তাহলে এই যে হেডিংটা সেটি চলে যাবে একদম সেন্টারে। সো আমি একটু লিখে দেখি যে জিনিসটা আমার কথা মতো হচ্ছে কিনা। এখান থেকে আমরা সেন্টারটাকে, প্রথম ট্যাগটাকে সামনে নিয়ে গেলাম হেডিং এর, এবং পরেরটিকে এখানে নিয়ে গেলাম। সো এখন আমরা এটিকে আবার সেভ করব। সেভ করে আমরা যদি সেই ব্রাউজারে যে এটিকে রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে এটি মাঝখানে চলে আসছে। এভাবে আপনারা চাইলে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এভাবে হেডিং 4, 5, 6 এরকম নানান রকম হেডিং ব্যবহার করতে পারেন। আমি যদি আপনাদেরকে আরেকটা হেডিং এর ব্যবহার দেখাই, এখানে যে H2 নামে একটি হেডিং আমরা ব্যবহার করব, এখানে H2, এবং H2 একটা ক্লোজিং ট্যাগ আমি দিয়ে নিচ্ছি। সরি, একটু সাম মিস্টেক্স। সো আমরা এখানে হেডিং 2 এর মধ্যে আমরা লিখছি দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, ধরুন ফার্স্ট ওয়েবসাইট লিখে নিলাম। দেন আমরা এটিকে সেভ করে এবার যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে একটি হেডিং 2 চলে আসছে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে হেডিং 1 এর থেকে হেডিং 2টি একটু ছোট হয়েছে। সো এইভাবে হেডিং 1 থেকে হেডিং 2টি একটু ছোট হবে, হেডিং 3 আরেকটু ছোট হবে। আপনারা চাইলে এরকম একাধিক হেডিং ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে আপাতত হেডিং 2টিকে মুছে দিচ্ছি, কারণ এটি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি লিখেছিলাম। এখন ফাইলটাকে সেভ করে যদি আবার রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে এই হেডিং 2 জিনিসটি কি চলে গেছে। সো আমরা এখানে চাই যে এখানে একটি লেখা থাকবে অ্যাবাউট মাই ওয়েবসাইট, একটু লেখাটা বাঁকা অক্ষরে থাকবে, এবং তার নিচে একটি প্যারাগ্রাফ থাকবে। আমি ধরুন এই জিনিসটিকে আনতে চাই, তাহলে লেখাটিকে বাঁকা অক্ষরে আনার জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করি। আই মানে হচ্ছে ইটালিক। এভাবে একটা আই ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। আই ট্যাগের একটি স্টার্টিং এবং ক্লোজিং এরকম ট্যাগ রয়েছে। সো এর মাঝখানে আমি লিখবো যে অ্যাবাউট মাই ওয়েবসাইট, সরি, এখান থেকে আমরা আই এর মাঝখানে লিখে নিচ্ছি অ্যাবাউট মাই ওয়েবসাইট। দেন এটিকে আবার সেভ করলাম। এখানে থেকে যদি আমরা এবার রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে অ্যাবাউট মাই ওয়েবসাইট লেখাটি চলে আসছে। এখন হচ্ছে আমরা এই লেখাটির নিচে একটি প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, একটু লেখালেখি করতে চাই, অনেক বড় বড় লাইন লিখে আমি দেখতে চাই যে আমার এই অ্যাবাউট মাই ওয়েবসাইট সম্পর্কে কোনো লেখালেখি চলে আসে কিনা। সো প্যারাগ্রাফ ইউজ করার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করি। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। সো আমরা এখানে পি এর একটি স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে, আমরা এখান থেকে স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগটি লিখে নিলাম, এবং এর মাঝখানে আপনি যা লিখবেন সেটি প্যারাগ্রাফ হিসেবে চলে আসবে। যেহেতু আমরা একটি প্যারাগ্রাফ লিখবো, আমি এর আগে থেকে একটি প্যারাগ্রাফ আপনাদের জন্য আগে থেকে লিখে রেখেছিলাম, বিশাল বড় একটি প্যারাগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা এখান থেকে এটি কপি করে দেন আমি আমার এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, একটি কাজ আছে এই ব্রাউজারে, দেখতে পাচ্ছেন যে আমার এটা পরপর আসছে। যখন নতুন এই সফটওয়্যারটা নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড ইনস্টল করা হয়, তখন দেখা যায় এটি একদম ডানে চলে যায়। লাইক আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন যে এই টোটাল প্যারাগ্রাফটা যে আমার একেবারে ডানে কত দূর পর্যন্ত চলে গেছে। সো এই সমস্যাটা আপনারা অ্যাভয়েড করার জন্য আপনারা ভিউ অপশনে যে এই যে ওয়ার্ড ড্রাফট যে অংশটুকু আছে, এটিতে কোনো মার্ক নিয়ে আপনি এটা মার্ক করে দিবেন। মার্ক করে দিলে আপনারা যে নিচ থেকে টেনে টেনে এই জিনিসটিকে আর কাজ করতে হবে না। সো আমরা পি ট্যাগের মধ্যে এইভাবে লেখা, পি এর মধ্যে একটি প্যারাগ্রাফ অ্যাড করে নিলাম। এখন আমরা এটাকে সেভ করব এবং আবার চলে যাব সেই ব্রাউজারে, সেটাকে রিফ্রেশ করলে দেখা যাবে আমার একটি প্যারাগ্রাফ চলে আসছে। ওকে, দেন আমরা এখানে আরেকটি প্যারাগ্রাফ ব্যবহার করব। দেখি এখানে আরেকটি প্যারাগ্রাফ আছে এরকম। সো আমরা যদি দুইটা প্যারাগ্রাফ ব্যবহার করি, আমরা দুইটা পি ট্যাগ ইউজ করতে পারি। আমি এখান থেকে এটিকে কপি করে নিচ্ছি, আবার এখান থেকে সেম একইভাবে আমি আরেকটা পি ট্যাগ ইউজ করব, এখানে পি, দেন হচ্ছে আবার পি এর একটি ক্লোজিং ট্যাগ দিয়ে তার মাঝখানে আমি যেই টেক্সটটুকু কপি করে আনলাম সেটিকে পেস্ট করে দিচ্ছি। দেন দেখা যাচ্ছে আমার দুইটা প্যারাগ্রাফ হয়ে গেছে। আমি এখানে সেভ করে নিলাম, এখান দিয়ে আবার রিফ্রেশ করছি, দেখা যাচ্ছে আমার আরেকটি প্যারাগ্রাফ চলে আসছে। সো আপনি কি করতে চান, এখান থেকে আরেকটি প্যারাগ্রাফ তৈরি করতে চান ইফের পরের অংশ। সো তার জন্য আপনার একটি পদ্ধতি রয়েছে, আপনি বারবার পি ট্যাগ ব্যবহার করে এই জিনিসটাকে আবার আলাদা লেখাটা একটু কষ্টকর। সো আমি এখান থেকে ইফ, এই যে এখানে ইফ রয়েছে, এখানে যদি আমি একটা বিআর ট্যাগ ইউজ করি, এটি হচ্ছে একটি এমটি ট্যাগ বিআর, এই ট্যাগের মানে হচ্ছে ব্রেক। সো আমরা যদি বিআর ট্যাগ ইউজ করি, তাহলে দেখা যাবে যে আমার এখানে এটি একটি ব্রেক নিয়ে নিয়েছে। দ্যাট মিনস এখান থেকে একটি নতুন ট্যাগ শুরু হবে। আমি এখান থেকে সেভ করে নিলাম, এবং আমরা এখান থেকে যে এটিকে রিফ্রেশ যদি করি, তাহলে দেখা যাবে যে এই ইফের পরের অংশটি আমার এখান থেকে ব্রেক হয়ে পরে একটি নতুন প্যারা হিসেবে গঠিত হয়েছে। সো এইভাবে আপনারা বিআর ট্যাগ ইউজ করে যে কোনো জায়গায় একটি ব্রেক দিয়ে পরবর্তী থেকে কাজ করতে পারেন।
এবং এখন আমরা যে কাজটি করব, যে আমার যে ওয়েব পেজটি ছিল সেই ওয়েব পেজের মধ্যে আমি এখানে একটি পিকচার অ্যাড করতে চাই। আমার আইসিটি চ্যালেঞ্জের যে পিকচার রয়েছে লোগো, আমি সেই লোগোটি এখানে অ্যাড করব। সো লোগো অ্যাড করার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটা হচ্ছে আইএমজি ট্যাগটি ব্যবহার করে থাকি। সো আমরা প্যারাগ্রাফ ট্যাগের কাজ শেষ। সো একটি ইমেজ আনতে চাই, ইমেজের জন্য আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করি। আইএমজি হচ্ছে একটি এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। সো আমি এখানে কি ইমেজ আনতে চাই, ইমেজের সোর্সটা কি, সোর্স মানে হচ্ছে উৎস। আমি ইমেজটি কোথায় পাবো, আমার ইমেজটি দেখে নাও এখানে কম্পিউটারের মধ্যে আমি আগে থেকে রেখে দিয়েছি। তো আমি এটিকে ফার্স্টে যে ফোল্ডার ওপেন করেছিলাম ওয়েবসাইট, সেখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি, কপি করে বা কাট করে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এই যে লোগো ডট পিএনজি, এটা হচ্ছে আমার সেই পিকচারের নেম। আমি এই পিকচারটিকে চাই আমার ওয়েবসাইটে প্রদর্শন করানোর জন্য। তার জন্য আপনার ইমেজ ট্যাগের মধ্যে স্পেস দিয়ে লিখবেন এসআরসি। এসআরসি শব্দের অর্থ হচ্ছে সোর্স, এরপরে হচ্ছে ডাবল কোটেশন মার্কস, এর মাঝখানে লিখবেন আপনি পিকচারটির নাম। আমরা পিকচারটির নাম দেখে আসলাম লোগো ডট পিএনজি। সো আমি এখানে পিকচারটির নাম জাস্ট লিখে দিচ্ছি, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন দেখা যাক যে আমার পিকচারটি চলে আসে কিনা। দেখা যাচ্ছে আমার পিকচারটি চলে আসছে এবং এটি একটি অনেক বড় পিকচার চলে আসছে। এটা আমাদের জন্য একটু বুঝতে কষ্টসাধ্য হয়ে গেল। তার জন্য আমরা একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে পিকচারটি একটু ছোট করে নিতে পারি, তাহলে হয়তো আমাদের দেখতে আর একটু বেশি সুবিধা হবে। সো পিকচার আমরা কিভাবে ছোট করব? আচ্ছা, তাহলে এর আগে আমি একটু দেখে আসি পিকচারের কোন অংশটিকে কি বলে। পিকচারের এই বরাবর মানে এই পাশাপাশি যে অংশ সেটাকে বলা হয় উইডথ, আমরা এটা জানি যে প্রস্থ, এবং এই লম্বালম্বি অংশটাকে বলা হয় হাইট বা দৈর্ঘ্য। সো আমরা এই হাইট আর উইডথটিকে কমাই দিলেই কিন্তু আমাদের পিকচারটি ছোট হয়ে যাবে, তাই না? তো তার জন্য আমরা চলে যাচ্ছি সেই এডিটিং এ। আমরা এখানে যে লিখব, প্রথমে আমরা উইডথ লিখে নিলাম, দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা যতটুকু পিক্সেল রাখতে চাই ততটুকু পিক্সেল লিখব। পিক্সেল বলতে বোঝানো অ্যাকচুয়ালি পিকচারটির সাইজ, যে পিকচারটি কত সাইজের হবে এই পাশে এবং কত সাইজের হবে এই পাশে। সো আমরা এখান থেকে ধরে নিই 200 পিক্সেল নিব, আর এখান থেকে হাইট ধরলাম 300 পিক্সেল নিব। সো দেখি এখানে যদি লিখে দিই তাহলে কি চেঞ্জ হয়। এখান থেকে আমরা নিচ্ছি 200 পিক্সেল নিলাম, এবং এখানে আপনারা অবশ্যই ইনভার্টেড কমা ব্যবহার করবেন, তাহলে আপনাদের কারেক্ট ভাবে এখানে কাজটি হবে। এবং এখান থেকে আবার হাইটের জন্য হাইট কথাটি লিখব, হাইট ইকুয়াল টু দিয়ে আমরা ইনভার্টেড কমার মাঝখানে লিখলাম 300 পিক্সেল। সো এখন দেখি আমার পিকচারটি কি ধরনের চেঞ্জ আসে। আমি আবার ফাইলটিকে সেভ করলাম, সেভ করে আমি এখান থেকে যেটাকে রিফ্রেশ করে নিচ্ছি। দেখা যাচ্ছে যে পিকচারটি একদম ছোট হয়ে এখানে চলে আসছে, রাইট? সো এখন হচ্ছে আমরা এই পিকচারটি দেখতে পাচ্ছি যে খুবই বাম দিকে একদম কর্নারে চলে আসছে, যেটি আমার মোটেও পছন্দ হচ্ছে না। সো আমি চাচ্ছি এটিকে মাঝে নেওয়ার জন্য। আমরা যদি হাইটটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই না? সো আমি একটু কমিয়ে নিই হাইটটা এখানে 250 পিক্সেল নেই, তাহলে দেখা যাবে আর একটু সুন্দরভাবে দেখা যাবে পিকচারটি। 250 পিক্সেল ধরে নিলাম, আবার সেভ করে একটু দেখি কি ধরনের চেঞ্জ হয়ে গেল। এখান থেকে দেখা যায় যে এখন পিকচারটি একটু ভালো লাগছে দেখতে। তো আমি এখন পিকচারটিকে ধরুন ডান দিকে নিতে চাই। তার জন্য আমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এটার অ্যালাইনমেন্ট দেখতে হবে। অ্যালাইনমেন্ট এখন আছে লেফট সাইডে, আমি এটা অ্যালাইনমেন্ট করতে চাই রাইট সাইডে। অ্যালাইনমেন্ট বলতে বোঝানো হয় যে পিকচারটি কোন স্থানে থাকবে। লেফটে যদি থাকে তাহলে এটা অ্যালাইনমেন্ট বলা হয় লেফটে, রাইটে যদি থাকে অ্যালাইনমেন্ট বলা হবে রাইট সাইড। সো আমরা এখন এই কাজটি করব। অ্যালাইনমেন্ট করার জন্য আমি এখানে যে লিখে নিচ্ছি অ্যালাইন, অ্যালাইন লিখে ইকুয়াল সাইন দিয়ে আমি দুটো ইনভার্টেড কমা লিখলাম বা ডাবল কোটেশন, সেখানে যে আমি লিখছি রাইট, রাইট লিখে সেভ করে নিয়ে যদি আমরা এখানে যে আবার রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে পিকচারটি রাইট সাইডে চলে আসছে। এখন হচ্ছে আমরা চাই যে এই পিকচারের নিচে অথবা আমরা চাই যে ধরেন এই পাশটিতে একটি ফেসবুক নামে একটি লেখা আসবে, এবং সেই লেখার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমার যে আইসিটি চ্যালেঞ্জের যে পেজ রয়েছে ফেসবুকে, সেই ফেসবুকের পেজে চলে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে একটি লেখা আনতে হবে ফেসবুক নামে। সো আমি এখান থেকে যে পিকচারের পরে যে একটি লেখা আনার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করতে পারি, আমরা H6 ব্যবহার করতে পারি, আমরা H5 ব্যবহার করতে, আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি। সো আমি এখান থেকে বি নামে একটি ট্যাগ, মানে হচ্ছে নতুন একটি ট্যাগ, এটি হচ্ছে বোল্ড করা, কোনো একটি লেখাকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করি। আমি এখান থেকে লিখে নিচ্ছি ফেসবুক। ফেসবুক লেখার পরে আমরা আবার বি ট্যাগটিকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা সেভ করে একটু দেখি যে এটা কি চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে যে ফেসবুক নামে একটি লেখা আমার এখানে চলে আসছে, কিন্তু আমরা এখানে যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার কোথাও প্রবেশ করে না, কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করছে না। দ্যাট মিনস আমি এই ওয়েব পেজ থেকে প্রবেশ করাতে চাই ফেসবুকের ওয়েব পেজে। সো এটাকে বলা হয় হাইপার লিঙ্ক করা। যদি কোনো একটি ওয়েব পেজ থেকে অন্য একটি ওয়েব পেজের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয় সেটাকে বলা হয় হাইপার লিঙ্ক করা। সো তার জন্য আমরা কিভাবে এটিকে কাজ করতে পারি,
হাইপার লিঙ্ক ব্যবহার করার জন্য আমরা একটি ট্যাগ শিখব, সেটা হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগের কাজ হচ্ছে এটি দুইটি ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক গঠন করবে। এই ট্যাগেরও ঠিক একইভাবে একটি স্টার্টিং এবং একটি ক্লোজিং ট্যাগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্টার্টিং এবং একটি ক্লোজিং ট্যাগ দিয়েছি। এখন আমি কোন লেখার উপরে লিঙ্ক করতে চাই, আমি ফেসবুক লেখার উপরে ক্লিক করলে যেন আমি আরেকটা পেজে যাই, আমি সেই ব্যবস্থা করতে চাই, তাহলে ফেসবুক হচ্ছে আমার মেইন টার্গেট। তার জন্য আমরা এ ট্যাগের যে স্টার্টিং পয়েন্ট সেটিকে আমরা নিয়ে বি ট্যাগের আগে দিলাম এবং এ ট্যাগের যে ক্লোজিং সেটিকে আমি ধরে বি ট্যাগের পরে দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এই বি ট্যাগ তার মধ্যে আমরা একটা লিঙ্ক অ্যাড করব এখন ফেসবুক নামে। দেন এই লিঙ্কটা আমরা কোথায় লিখবো, আমাদের এখানে কোনো স্পেস আর খালি নেই। লেখার নিয়মটি হচ্ছে আমরা যে প্রথম এই ট্যাগটি ব্যবহার করেছি তার এর পরে আমরা প্রথমে লিখবো এইচআরইএফ। এইচআরইএফ হচ্ছে এক ধরনের অ্যাট্রিবিউট, এটির মানে হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স আমরা কোন ওয়েবসাইটে দিব সেই ওয়েবসাইটের লিঙ্কটিকে আপনার এখানে দিতে হবে। এখানে লিঙ্কটি লেখার নিয়ম হচ্ছে https, এরপরে ক্লোন, এরপরে /, এরপরে আপনি লিখবেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেস। আমি এখানে ধরুন লিখে নিচ্ছি www.facebook.com/, আমি আমার ওয়েব পেজের যে অ্যাড্রেস সেটিকে লিখে দিচ্ছি, যেটি আমার ফেসবুকের একটি পেজ রয়েছে সেই পেজের অ্যাড্রেসটি দিচ্ছি ICT Challenge 21। এটা হচ্ছে আমার ফেসবুকের ওয়েব পেজের লিঙ্ক, আমি সেই লিঙ্কটি এখানে লিখে দিলাম। লিঙ্ক লেখার নিয়মটি আপনি একটু খেয়াল করে দেখেন, এইচআরইএফ লিখে ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশন দিতে হবে এবং তার মাঝখানে আপনারা লিখবেন https ক্লোন /, এরপর আপনারা সেই লিঙ্কটি দিবেন। সো আমরা এখন যদি এটিকে সেভ করে যদি একটু চেক আউট করে আসি যে এখান থেকে কি ধরনের চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে যে লেখাটি ছিল সেটা ছিল ব্লু কালার এবং এর আগে আমরা যদি ক্লিক করেছিলাম সেখানে কোনো কাজ করেনি, কিন্তু এখন দেখুন যে আমার লেখাটি যেখানে রয়েছে সেখানে একটু হাতের মতো শো করছে লেখাটির উপরে নিয়ে গেলে এবং এখানে একটা আন্ডারলাইন চলে আসছে। সো এরকম আমরা যদি কোনো একটা জিনিসকে হাইপার লিঙ্ক করি তাহলে এখানে নিচে আন্ডারলাইন দেখতে পাবেন এবং আমি এখানে ক্লিক করলে দেখা যাবে যে আমার সেই ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করলো। সো এইভাবে আপনারা চাইলে আপনারা যে ওয়েব পেজ তৈরি করবেন সেখান থেকে অন্য একটি ওয়েব পেজের লিঙ্ক অ্যাড করতে পারেন। দেন এরপর হচ্ছে আমরা এইখানেও আমরা চাইলে যে কোনো একটি প্যারাগ্রাফের মধ্যে এরকম এভাবে লিঙ্ক করতে পারি, চাইলে যে কোনো যেমন এই যে ইটালিক ফর্মে লেখা ছিল সেটার মধ্যে লিঙ্ক করতে পারি। এবং এখানে যে আমরা বি ট্যাগ ব্যবহার করেছিলাম যে লেখাটিকে বোল্ড করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি বোল্ড হয়ে গেছে, মানে একটু মোটা অক্ষরে হয়ে গেছে এবং সেখানে ব্যবহার করে আমরা একটা অন্য পেজের সাথে লিঙ্ক করেছি। আমরা চাইলে ইমেজের মধ্যেও এইভাবে লিঙ্ক করতে পারি। এখন যদি আমরা চাই তাহলে একইভাবে আমরা ইমেজের মধ্যেও কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। সাপোজ আমি এখানে যদি একটি এই ট্যাগ ব্যবহার করি আগে এবং শেষে আরেকটি এই ট্যাগ ব্যবহার করে নিচ্ছি, ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে এখানে। সো আমি এখানে একটি ক্লোজিং ট্যাগ ইউজ করলাম এবং এই পিকচারটিকে যদি আমি চাই যে আমি এই পিকচারটিতে একটি ক্লিক করলে আমরা ওয়েবসাইট চলে যাবে, ইউটিউবের একটি ওয়েবসাইটে যাবে, তাহলে তার জন্য আমি একটি লিঙ্ক করতে হবে। সো আমি এখান থেকে একইভাবে এ লিখে এর প্রথমের পরে এইচআরইএফ লিখছি, মানে হচ্ছে হাইপার রেফারেন্স, ইকুয়াল দিয়ে আমি এখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিব। সাপোজ আমি এখানে দিচ্ছি ইউটিউবের https ক্লোন /, এরপরে লিখবো সেইটার লিঙ্ক www.youtube.com লিখে দিলাম। দেন হচ্ছে আমি যদি এখন এটাকে সেভ করে রিফ্রেশ করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমার এটার উপরে একটি হাতের মতো চিহ্ন চলে আসছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটি চলে যাবে সেই ইউটিউবের ওয়েবসাইটে। দেখা যাক, হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইউটিউবের পেজটি এখানে ওপেন হয়ে গেছে। সো আমরা এইভাবে চাইলে কোনো একটি ওয়েব পেজ তৈরি করতে পারি। তো আমরা ব্যাকে যাচ্ছি এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আবার পিছনের পেজে চলে আসছি। সো এইভাবে আমরা চাইলে একটু ওয়েব পেজ তৈরি করতে পারি এবং এর পরে আরো অনেক কাজ রয়েছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা প্রতিটি যে ট্যাগ রয়েছে আমি প্রতিটি ট্যাগের ব্যবহার আপনাদেরকে একবারে করে দেখাবো যে কোন ট্যাগ কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন ট্যাগ কোথায় কিভাবে কাজ করে। আমরা যদি আরেকটা বার রিভিউ দেখি এই টোটাল আজকের কাজটিকে তাহলে হয়তো আপনাদের কাছে বুঝতে আরো বেশি ইজি হবে। সো আমি দুইটি ব্রাউজারটিকে এবং আমার যে লেখালেখি নোটপ্যাড প্লাস সফটওয়্যারটি ছিল সেটাকে আমি পাশাপাশি ওপেন করছি। দেন আমরা দেখতে পাবো যে কি কি কাজ করেছি আজকে। ডকট্যাব HTML প্রথমে শুরু করলাম। দেন আমরা প্রথমে হেড ব্যবহার করেছি, হেডের মধ্যে আমরা টাইটেল লিখেছি ICT চ্যালেঞ্জ। এখানে দেখতে পাচ্ছি যে আমার টাইটেল চলে আসছে ICT চ্যালেঞ্জ। এরপর আমরা হেডের কাজ শেষ করে দিয়েছি। এখন আমরা বডি ট্যাগ শুরু করলাম এবং সেখান থেকে আমরা একটি হেডিং ব্যবহার করেছি এখানে ICT চ্যালেঞ্জ। আমরা H1 যে ট্যাগ ব্যবহার করেছিলাম তার মধ্যে লিখেছি ICT চ্যালেঞ্জ, লেখাটি এখানে চলে আসছে। সো লেখাটিকে মাঝে নেওয়ার জন্য আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করেছি।
আগে এবং পরে H1 এর, তাহলে এটি মাঝে চলে আসছে। এরপর আমরা এখানে লিখেছি অ্যাবাউট মাই ওয়েবসাইট, এটা একটু বাঁকা করে লিখতে চেয়েছিলাম, তার জন্য আমরা আই ট্যাগ মানে ইটালিক ট্যাগ ব্যবহার করেছি এবং তার মাঝখানে অ্যাবাউট মাই ওয়েবসাইট লিখেছি, এটি একটু ইটালিক ফর্মে একটু বাঁকা করে লেখাটি চলে আসছে। এরপর আমরা দুইটি প্যারাগ্রাফ লিখতে চেয়েছিলাম, সো এই জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করেছি প্রথমে একটি, এবং সেইটাকে একটু ব্রেক করে দিয়েছি ইফ, এই যে এই অংশটিতে। সো এখানে যদি একটু দেখাই যে হ্যাঁ, এখানে ইফের পরের অংশটি তে ব্রেক দেখতে পাচ্ছেন আপনারা। সো এখান থেকে আমরা বি ট্যাগ ইউজ করেছিলাম যেন আমরা ইফের পরে একটি ব্রেক পাই। এরপরে হচ্ছে এই পি ট্যাগটি শেষ হলো, এরপর আরেকটি প্যারাগ্রাফ শুরু হয়েছে, তার জন্য আমরা আরেকটি পি ট্যাগ ইউজ করেছিলাম। এরপর হচ্ছে আমরা একটি দেখতে পাচ্ছি ইমেজ এখানে এনেছিলাম, তার জন্য আমরা আইএমজি ট্যাগ ইউজ করেছিলাম। এই হচ্ছে আমার সেই আইএমজি ট্যাগ, এবং তার মধ্যে আমরা সেই পিকচারটির নাম লিখেছি logo.png, এবং পিকচারটিকে উইড কমানোর জন্য পাশের অংশ 200 পিক্সেল করার জন্য আমরা এটি ওয়েড লিখেছি, প্রস্থ 200 পিক্সেল, হাইটটিকে করেছিলাম 250 পিক্সেল, অ্যালাইনমেন্ট করেছিলাম ওয়েবসাইটের ডান দিকে। সো এইভাবে এটি চলে আসছে। এবং আমরা যদি এখানে দেখি যে এইটিকে একটি ওয়েবসাইটের সাথে সংযুক্ত করেছিলাম ইউটিউবের সাথে, তার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করেছি আগে এবং পরে সেই আইএমজি ট্যাগের। এই যে আইএমজি ট্যাগ আমরা এখান থেকে শুরু হয়ে ঠিক এখানে যে শেষ হয়েছিল, এরপরে একটি এই ট্যাগ এবং এর সামনে যে এই ট্যাগ ব্যবহার করেছি, তার মাঝখানে আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছিলাম। এরপর আমরা পরে একটি বোল্ড করে লিখেছিলাম ফেসবুক, তার জন্য বি ট্যাগ ইউজ করেছিলাম, ফেসবুক লিখেছি, এবং তার আগে এবং পরে আবার সেম একইভাবে এই ট্যাগ ব্যবহার করেছি। এবং এই ট্যাগের মধ্যে আমরা সেই আমার যে ওয়েবসাইটের পেজটি রয়েছে ফেসবুকে, সেই পেজের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিয়েছি। সো এখন থেকে যদি আমি ক্লিক করি তাহলে সেই পেজে চলে যাবে। সো এখন আমার বডির কাজ শেষ করে দিলাম, তো এই বডিটিকে এখানে এন্ড করে দিয়েছি ক্লোজিং ট্যাগ দিয়ে, এবং আমার HTML এর কাজ শেষ, তাই আমরা HTML এখানেও এন্ড করে দিচ্ছি। সো এই হচ্ছে আজকের দিনে যাবতীয় লেকচারটি হয়তো খুবই বড় হয়ে গেছে, খুবই বোরিং লাগতে পারে আপনাদের কাছে। সো আশা করি, পুনরায় আবার বলছি, আশা করি যে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং সাথেই থাকবেন, আপনাদের অনেক উপকার হবে আশা করি। এবং আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের জন্য সবগুলো ট্যাগের ব্যবহার নিয়ে একসাথে চলে আসবো, এবং এর পরের টিউটোরিয়ালে আমরা টেবিল দেখব, এবং এর পরের টিউটোরিয়ালে আমরা ফর্ম গঠন দেখব। তাহলে আপনাদের মোটামুটি HTML চ্যাপ্টারটি নিয়ে যত কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 3টি কাজ করতে হবে: লাইক, শেয়ার, কমেন্ট, এবং একটি কাজ এক্সট্রা করবেন বোনাস, সেটা হচ্ছে don't forget to subscribe. So thank you once again.